একসময় অধীর ঘনিষ্ঠ ছিলেন হুমায়ুন কবির, ঠিক গুরু শিষ্যের মতোই। কিন্তু কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে ভিড়তেই হুমায়ুন কবির হয়ে ওঠেন অধীরের ঘর শত্রু বিভীষণ। এমনকি অধীর চৌধুরী দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হারাতে ঘুঁটি হিসাবে ব্যবহার করেছিলেন হুমায়ুনকে। এখন মুর্শিদাবাদে অধীর চৌধুরীর জামানত জব্দ, ঘুরে দাঁড়ানো লড়াই লড়ছেন, সংখ্যালঘু ভোটকে একত্র করার চেষ্টা করছেন। সেই সময় আবার পথের কাঁটা সেই হুমায়ুনই। অধীর বাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল, জাত তুলে কথা বলেছিল। হুমায়ুনের কারণে কি এবার হাত ছাড়তে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী? ইতিমধ্যেই দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ করে ফেলেছেন অধীর রঞ্জন। তবে কি হুমায়ুনই অধীরের গলার কাঁটা? রাজনৈতিক নানা ঘাটের জল খেয়েছেন হুমায়ুন কবির। কংগ্রেস ছেড়ে তৃণমূল থেকে বিজেপিতে, আবার বিজেপি থেকে তৃণমূলে, এবার তৃণমূল থেকে ছাঁটাই হতেই নিজের দল খুলে রাজনীতির ময়দানে লড়াই দিতে মরিয়া হুমায়ুন কবির। হুমায়ুন সাহেবের নতুন দল জনতা উন্নয়ন পার্টির জন্মলগ্নের মঞ্চ থেকে তার কংগ্রেস ছাড়ার কারণ বলতে গিয়ে অধীর চৌধুরী কি দুষেছিলেন। অধীর বাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল, জাত তুলে কথা বলেছিল। আমি অধীর বাবুকে বলেছিলাম, আমি এক কথা শুনতে রাজি নই। আপনি কংগ্রেসের দলের সভাপতি, এমপি, আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ, এতগুলা পোস্ট হোল্ড করে আছি। আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি। আমার টাকার প্রয়োজন, সেটা ব্যবসা করে রোজগার করি। কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনোদিন রোজগার করিনি। অন্যদিকে তৃণমূল দল থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করতেই অধীর রঞ্জনও তৃণমূল সুপ্রিমো ও হুমায়ুন কবিরকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি কটাক্ষের সুরে বলেছিলেন, তাকে হারাতে হুমায়ুনকে টোপ হিসাবে ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রয়োজন শেষ হতেই হুমায়ুনকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। হুমায়ুন কবির হিন্দু মুসলিম ভেদাভেদের তাস ফেলেই সেবার ভোটে যেতে। 2024-এ লোকসভা নির্বাচনে বহরমপুরে জেতা আসন থেকে হারতে হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে। ওই আসনে ইউসুফ পাঠানকে জেতাতে আদা জল খেয়ে লেগে পড়েছিলেন সেই হুমায়ুন কবির। ভোটের ফল বেরোতে জামানত জব্দ হয় অধীর রঞ্জন চৌধুরীর। মুর্শিদাবাদ ও মালদা সংখ্যালঘু অধ্যুষিত জেলা। মালদায় যেমন বরকত সাহেব মিত রয়েছে, তেমনি মুর্শিদাবাদে এখনো কংগ্রেসের ভোট ব্যাংক বেশ মজবুত। এই জেলা থেকে একেবারেই ফুরিয়ে যায়নি কংগ্রেস। মুর্শিদাবাদে মোট আসন সংখ্যা 22টি। হুমায়ুন কবিরের দাবি, 24-এ অধীর রঞ্জন চৌধুরী 4,40,000 ভোট পেয়েছিলেন। তার মধ্যে প্রায় 3,80,000 ভোট মুসলিম ও মাত্র 80,000 ভোট হিন্দুর। অতএব এই জেলায় সংখ্যালঘু ভোট ফ্যাক্টর। সেই কারণে নতুন দল গড়ে সংখ্যালঘু ভোট টানতেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে জমি শক্ত করতে চেয়েছেন হুমায়ুন। তবে সংখ্যালঘুর ভোট কাটাকুটির খেলা হবে এই জেলায়, আর হুমায়ুন কবির ফ্যাক্টর হয়ে উঠবেন। তাই কি অধীর চৌধুরী বারবার দিল্লি দৌড়াচ্ছেন? এই তো সেদিন 30শে ডিসেম্বর দিল্লিতে নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন অধীর রঞ্জন চৌধুরী। হঠাৎ করে মোদী অধীর সাক্ষাৎ ঘিরে জল্পনা হয়তো। মতুয়াদের বিষয়ে কথা বলেছেন বলে জানান। জাতপাতের ঊর্ধ্বে উঠে তিনি কাজ করতে চান বলে মন্তব্য করেছেন এই অধীর চৌধুরী। मैंने पहले अपॉइंटमेंट मांगे थे और अपॉइंटमेंट के मुताबिक मैं मुलाकात की और मुलाकात करने की वजह ये है कि हमारे बंगाल के प्रवासी मजदूरों सारे हिंदुस्तान में फैले हुए हैं और हिंदुस्तान की बहुत सारे सूबे हैं जहां उन लोगों पे काफी अत्याचार हो रहे हैं, अमानविक तरीके से उनसे बर्ताव किया जा रहे हैं। और यही नहीं, अब ओडिशा में कुछ दिन पहले हमारे डिस्ट्रिक्ट मुर्शिदाबाद की एक प्रवासी मजदूर जुएल शेख, उनको पीट पीट कर मौत की घाट उतारे गए हैं, और वो भी उड़ीसा की संबलपुर डिस्ट्रिक्ट में। तो मैंने मेरे पत्र लिखकर और सारे ये जो घटना घट रही है बंगाल के प्रवासी मजदूरों के साथ, इन सारे ब्यौरा उनको सौंपे हैं और कहा कि बीजेपी रूल स्टेट में, आप ये पढ़ लीजिएगा, बीजेपी रूल स्टेट में ये प्रवासी मजदूरों को
इस तरह की बेरहमी से अत्याचार किए जा रहे हैं। आप इसको रोकथाम करने के लिए कुछ कीजिए, क्योंकि आप देश की प्रधानमंत्री हैं। कोई सियासी, मैंने कुछ दिन पहले हुआ था, मैं दिल्ली आ गए इत्तेफाक से, बस मौका भी मिल गया मुलाकात करने की, बस मुलाकात करते ही मैं सारे मुद्दे उठा दी। यही तो मेरा काम होता है। मैं दिल्ली आए, हमारा CWC की मीटिंग थी, इसलिए मैं दिल्ली आई। तो दिल्ली तो बंगाल में नहीं, बंगाल से आना ही पड़ेगा। तो यहाँ आने के बाद जब बंगाल में ये रोज ये बड़े हर जगह ये चर्चा है कि प्रवासी मजदूरों को काफी अत्याचार किए जा रहे हैं। उड़ीसा में हुई है कुछ दिन पहले हुए हैं। तो मैंने सोचा कि अगर प्रधानमंत्री जी के दफ्तर में अगर मुलाकात करने का मौका मिले तो उनको पास ये बात रखूंगा, क्योंकि देश की प्रधानमंत्री है। देश की प्रधानमंत्री होने के नाते सबका साथ सबका विकास जो बात करते हैं, नारा लगाते हैं, उनको तो ये भी देखना चाहिए कि सबका साथ सबका विकास नहीं हो रहे हैं। तो इसलिए मैं प्रधानमंत्री जी को अपॉइंटमेंट मांगी और इत्तेफाक से मिल भी गए और चले भी गए। প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ নেই সাংসদ পদও। তাই রাজনৈতিক গুরুত্বপূর্ণ পদে না থাকায় অধীর রঞ্জনের রাজনৈতিক কেরিয়ারও প্রশ্নের মুখে। আদেও কি তিনি ঘুরে দাঁড়াতে পারবেন? 26-এর ভোটে তৃণমূল বিজেপি জোটের সংখ্যালঘু ভোট কাটাকুটির খেলায় মাথা তুলতে পারবে কংগ্রেস, উঠছে প্রশ্ন। তাই স্বভাবতই মোদির সঙ্গে অধীর রঞ্জনের সাক্ষাৎ ঘিরে নয়া জল্পনার সূত্রপাত হয়েছে। এমনিতেই কংগ্রেসের সঙ্গে যতই বিরোধ থাকুক না কেন, অধীর রঞ্জনের প্রশংসা করতে শোনা গেছে নরেন্দ্র মোদীকে, এমনকি অধীর রঞ্জনকেও শোনা গেছে একইভাবে। তবে এই একে অপরকে এই প্রশংসা কি সম্পর্কে পরিণত হতে চলেছে তা নিয়ে বিতর্কের অবকাশ নেই। রাজনীতিতে সবই সম্ভব। রাজনীতির কারবারিদের বক্তব্য, রাজ্যসভার সাংসদ হয়ে প্রাসঙ্গিকতা ফিরে পেতে চান অধীর, তাই তার বারবার দিল্লি দৌড়। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কাঁটাকে কিভাবে অধীর রঞ্জন চৌধুরী সমূলে উৎপাটন করবেন তা সময় বলবে।